বাংলাদেশে যদি সাফিসিয়েন্টলি এন্টারপ্রেনার্স প্রডিউস না হয় তাহলে কখনোই আমরা আমাদের শ্রমিকের প্রবলেমটা সলভ করতে পারবো না, কারণ আমরা ওই রকম জবই দিতে পারবো না। আমরা তো আসলে আইডেন্টিফাই করতে পারি নাই যে আমার আসলে কত লোক চাকরি বাজারে আছে এবং তারা কারা, তাদের স্কিল সেট কি। আমার প্রাইভেট সেক্টরকে ওই এনেবলিং এনভায়রনমেন্ট দিতে হবে যে সে সাফিসিয়েন্ট জব প্রডিউসিং ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে পারবে এবং ভালো করতে পারবে। ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং গভর্নমেন্টের পার্টনারশিপ এখন ইনএভিটেবল একটা রিয়ালিটি। আমাদের যতগুলো ট্রেনিং হয়, আপনি ট্রেনিং মডিউলগুলো দেখবেন, দিজ আর প্রাইমারিলি 1990s। একটা দেশে যদি 7.5 কোটি শ্রমিক থাকে আর ওইখানে যদি লেবার কোর্টে মাত্র 22,000 মামলা থাকে, দ্যাট অটোমেটিক্যালি টেলস ইউ যে অ্যাক্সেস টু জাস্টিস ইজ ভেরি পুয়ার, অ্যাক্সেস টু জাস্টিস ইজ নট ডুইং ওয়েল। লেবার সেক্টরের আসলে দুইটা অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে লেবার গভর্নেন্স, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে শুনছিলাম, শ্রমিকের অধিকার, শ্রমিকের ন্যায্য অধিকার, তার জীবনমান উন্নয়ন, এই বিষয়গুলো সংক্রান্ত। এবং আরেকটি হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিকে যদি আমরা চিন্তা করি, আমরা আসলে কোন সিচুয়েশনে আছি। আমি যখন টপিকটা দেখলাম শ্রমিকের পরিবেশ মূল্যায়ন এবং ভবিষ্যৎ গতিপথ, আমার মনে হলো আমি শুধু যদি প্রথম পার্টটা নিয়ে যেহেতু অনেক আলোচনা হয়েছে, আমি ওগুলো টাচ অন করবো হয়তো বা এইবার শ্রম অধ্যাদেশে কি এসেছে এবং আসলে ওগুলো অপ্রতুল নাকি প্রতুল ওই বিষয়ে। বাট এর আগে আমি একটু ভবিষ্যৎ গতিপথ নিয়ে একটু বলি। প্রবলেম স্টেটমেন্টটা আসলে কি? প্রবলেম স্টেটমেন্টটার একটা অ্যাসপেক্ট হচ্ছে, ভাই এখানে আছেন, আপনার সুযোগ নিয়েই বলি, আমরা যদি আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কার্ভ দেখি, আমরা যদি আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্টের কার্ভ দেখি গত এক দশকের, তাহলে একটা জিনিস প্রতীয়মান যে আমাদের দেশে সাফিসিয়েন্ট চাকরি প্রডিউস হয়নি। প্রাইভেট সেক্টরে যেহেতু চাকরি প্রডিউস হয়নি, তাই আমাদের বেকারত্ব অনেক বেশি। আপনার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এখন বলছে 4.4 to 4.7%, বাট আসলে আপনি যদি দেখেন আনএমপ্লয়মেন্ট ফর ইউথ, তাহলে দেখবেন প্রায় 17%, 16.9%। আর আরেকটা মেজার আছে, এটাকে বলে নিট, হ্যাঁ, দ্যাট পিপল হু আর নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অর ট্রেনিং, অর্থাৎ ওনারা সব কিছুরই বাইরে আছেন, ওইটা 31%। সো অল অফ দিস থিংস কম্বাইন গিভ আস ওয়ান কমন ইমপ্রেশন যে আমার এখানে সাফিসিয়েন্ট চাকরি নাই। তো আমার এখানে সাফিসিয়েন্ট চাকরি নাই, এখন গভর্নমেন্টের জন্য তাহলে প্রায়োরিটি কি? প্রায়োরিটি হচ্ছে গত এক দশকে যেই মানুষগুলো চাকরিতে আসতে পারেনি এবং আগামী 5 বছরে আমি 20 লক্ষ করে ধরলে যে 1 কোটি মানুষ চাকরি বাজারে ঢুকবে, তাদের জন্য চাকরি নিশ্চিত করা। এখন আপনি যখন চাকরি নিশ্চিত করতে যাবেন, তখন আপনার সামনে দুইটা উপায় আছে। একটা আছে আপনি অফশোর চাকরি ক্রিয়েট করবেন, আরেকটা হচ্ছে আপনি অনশোর চাকরি ক্রিয়েট করবেন। এখন অফশোর চাকরির ক্ষেত্রে বাংলাদেশ সবসময় ভালো করছে ইন দ্য সেন্স যে আমরা গত বছরেও 2025 সালেও প্রায় 11.5 লক্ষ লোক দেশের বাইরে গিয়েছে। আমরা ওনাদের রেমিটেন্সের কথা সবসময় বলি, আমরা ওনাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি। বর্তমান সরকার যদি এই পেজ বাড়াতেও না পারে, যদি এক্সিস্টিং পেজটাও ধরে রাখা সম্ভব হয়, তাও আশা করা যায় যে আগামী 5 বছরে হয়তো বা 60 লক্ষ লোক আমরা দেশের বাইরে আমাদের প্রবাসী শ্রমিক পাঠাতে পারবো। এখন আসি দ্বিতীয় বিষয়, তার মানে আমার এখনো প্রায় 1.5 থেকে 2 কোটি লোক আছে যাদেরকে আমার বাংলাদেশে, উইদিন দ্য প্যারামিটার্স অফ বাংলাদেশ, আমার তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। এখন আপনি এই চাকরির ব্যবস্থা করার জন্য প্রথম যেই জিনিসটা করা দরকার, আমি শ্রমিকের ন্যায্য অধিকার বিষয়ে যাওয়ার আগে এই কথাটা বলবো, কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে। আপনি যদি কস্ট অফ ডুইং বিজনেস কমাতে না পারেন, বাংলাদেশে যদি সাফিসিয়েন্টলি এন্টারপ্রেনার্স প্রডিউস না হয়, তাহলে কখনোই আমরা আমাদের শ্রমিকের প্রবলেমটা সলভ করতে পারবো না, কারণ আমরা ওই রকম জবই দিতে পারবো না। আর যখন একটা ওপেন মার্কেটে অ্যাভেলেবিলিটি অফ লেবার বিকামস ভেরি চিপ, অটোমেটিক্যালি তখন এই ডিসেন্ট ওয়ার্কগুলো আমরা রিচ করতে পারবো না। সো আমার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার প্রাইভেট সেক্টরকে ওই এনেবলিং এনভায়রনমেন্ট দিতে হবে যে সে সাফিসিয়েন্ট জব প্রডিউসিং ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে পারবে এবং ভালো করতে পারবে। দ্বিতীয় বিষয় যেটা দেখেন, আমরা একটা $400 বিলিয়ন ইকোনমি, কিন্তু আমার শ্রমিক $150 মতো ইনকাম করে। মানে তার তো পার্থক্যটা কত বেশি, আপনি এই স্ট্যাটিস্টিক্সটা দিয়েই বুঝতে পারবেন। আমার মিনিমাম ওয়েজ কেন সেক্টর ওয়াইজ সেট করতে হচ্ছে? আমরা এখনও স্বাধীনতার 50 বছর পরে বা শ্রম আইন আসার 20 বছর পরে এখনও একটা মিনিমাম ওয়েজ, ন্যাশনাল মিনিমাম ওয়েজ ডিক্লেয়ার করতে পারিনি। বা আমরা ন্যাশনাল মিনিমাম ওয়েজ ডিক্লেয়ার করার জন্য এখন এবার শ্রম আইনে এসেছে, আগে ছিল 5 বছর, এখন বলা হয়েছে সেক্টর প্রতি 3 বছর পর রিভিউ করা হবে। এই রিভিউটা কেন আমরা ন্যাশনাল মিনিমাম ওয়েজ করে 2 বছর অন্তর অন্তর করতে পারি না, যেখানে আমরা
অন্তত বলতে পারি যে রিগার্ডলেস অফ হোয়াট এভার ইন্ডাস্ট্রি ইউ আর ফ্রম, আপনার একটা মিনিমাম ওয়েজ থাকবে, আপনার একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজ থাকবে। আরেকটা বিষয় একটু বলতে চাই ভাই, সেটা উইথ রিগার্ডস টু সাম রেকমেন্ডেশনস। আপনার ভাই বলছিলেন 7.5 কোটি লোক চাকরি বাজারে আছে। আমরা তো আসলে আইডেন্টিফাই করতে পারি নাই যে আমার আসলে কত লোক চাকরি বাজারে আছে এবং তারা কারা, তাদের স্কিল সেট কি। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা কি এরকম কোনো ইনিশিয়েটিভ নিতে পারি না যেটার মাধ্যমে আমরা ইউনিক আইডির মাধ্যমে কিংবা ন্যাশনাল আইডির সাথে কানেক্ট করে আমরা প্রত্যেকটা ব্যক্তির একটা বেসিক ডিজিটাল লেবার রেজিস্ট্রি করি, একটা লেবার রেজিস্ট্রি যেখানে তার নাম, তার স্কিল সেট, তার শিক্ষাগত যোগ্যতার বেসিক কোনো ইনফরমেশনগুলো আমাদের কাছে থাকে। তাহলে আপনি নেক্সট টাইম যখন জাপানে 15,000 ডাক্তার পাঠাতে হবে, আপনাকে খুঁজতে হবে না, আপনি আপনার ডাটাবেস থেকে জানতে পারবেন যে হু আর দিস 15,000 পিপল হু অলসো পারহ্যাপস হ্যাভ লিঙ্গুইস্টিক স্কিলস, অথবা হু আর দিস পিপল, আমার ট্রেনিংগুলো আমি খুব টার্গেটেড অডিয়েন্সের জন্য করতে পারবো যাতে আমি এই জিনিসগুলো করতে পারি। এইবারের গভর্নমেন্টের 180 দিনের প্ল্যানেও আছে এবং ওভারঅল প্ল্যানেও আছে আমরা এমপ্লয়মেন্টের জন্য বিভিন্ন জায়গায় এমপ্লয়মেন্ট জব সেন্টারের মতো করতে চাই। এই পুরো জিনিসটা ইনফ্রাস্ট্রাকচারের ইজ সো ইনভেস্টমেন্ট হেভি এবং অবশ্যই এটার প্রয়োজনীয়তা আছে, বাট এই পুরো জিনিসটাকে সেন্ট্রালি আপনি যদি ডিজিটাল মডেলে নিয়ে আসতে পারেন তাহলে হয়তো বা এটার বেনিফিটটা আপনি অনেক আগে থেকে শুরু করতে পারবেন। জাস্ট অ্যাজ এ ফরথট আমি এই জিনিসটা ইনফর্ম করলাম। আরেকটা বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং গভর্নমেন্টের পার্টনারশিপ এখন ইনএভিটেবল একটা রিয়ালিটি। আপনি ইন্ডাস্ট্রির সাথে যদি পার্টনারশিপ সবগুলো বিষয় না হয় তাহলে যেই জিনিসটা হচ্ছে আমাদের প্রচুর স্কিল ট্রেনিং হচ্ছে কিন্তু এগুলো আসলে কোনো কাজের না। আমি খুব হার্শলি বলছি, সরি, বাংলাদেশের ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির আন্ডারে বিটেক আছে, আমাদের ট্রেনিং ইনস্টিটিউট আছে, আমাদের যতগুলো ট্রেনিং হয় আপনি ট্রেনিং মডিউলগুলো দেখবেন, দিজ আর প্রাইমারিলি 1990s। আমরা এখনও যেসব জিনিস ট্রেনিং দিচ্ছি খুবই বেসিক জিনিস ট্রেনিং দিচ্ছি। এআই তো দূরের কথা, আমরা এখনও বেসিক কম্পিউটার স্কিলসেই যেতে পারিনি। তখন সো আপনার এখন একটা বড় লিপ করে এই ট্রেনিংগুলোকে মডার্নাইজ করা, মানে ইট ইজ দ্য নিড অফ দি আওয়ার। এবং কি ট্রেনিং আপনি আসলে দিবেন বা কি ট্রেনিং আপনার দরকার সেইটার নিডস অ্যাসেসমেন্ট আপনাকে দিতে পারবে প্রাইভেট সেক্টর। এটার নিডস অ্যাসেসমেন্ট প্র্যাকটিক্যালি পাবলিক সেক্টর হিসেবে আপনি জেনেরিক্যালি ট্রেনিংগুলো দিলে কিন্তু এগুলোর আলটিমেটলি কোনো ফল আসবে না। আরেকটা বিষয় হচ্ছে এত এত ট্রেনিং যে দেওয়া হচ্ছে, বিএমইটি দিচ্ছে, বিটেক দিচ্ছে, যারা দিচ্ছে, এটার কোনো ফলো আপ নাই। এই যে আমি মানুষগুলোকে ট্রেনিং দিলাম, কেউ কোনোদিন কোনো ডেটাবেস দেখাতে পারে নাই যে এই মানুষগুলো আলটিমেটলি কোনো চাকরি পেলো কি পেলো না, নাকি ওরা বিদেশ চলে গেল, কোথায় গেল এই মানুষগুলা। আপনি যদি রিয়েল সেন্সে এই ডাটাটা কালেক্ট করতে না পারেন তাহলে আপনি জানবেন কিভাবে যে আপনার এই ট্রেনিংগুলো আদৌ কোনো কাজের কিনা। আপনি এই জিনিসগুলো বিদেশের অনেক ইউনিভার্সিটিগুলোতে দেখা যায়, এরকম একটা অ্যাডভার্টাইজ দেয়, 96% of our students have been hired within 6 months of graduation, within 1 year of graduation. That is because they are tracking যে আমি যেই মানুষগুলোকে গ্র্যাজুয়েট করালাম আমার ইউনিভার্সিটি থেকে এরা আসলে কোথায় যাচ্ছে। এই ধরনের ট্র্যাকিং সিস্টেম আমি যদি না করি, কোনো মিনিমাম অ্যাকাউন্টেবিলিটি যদি আমার ট্রেনিং ইনস্টিটিউটগুলো না থাকে, তাহলে আলটিমেটলি এই ট্রেনিংগুলো পিলফারেজ হয়ে যাচ্ছে। এইবারের শ্রম আইন একটা কনটেক্সটে হয়েছে। কনটেক্সটটা হচ্ছে আমাদের কনভেনশন, আইএলও কনভেনশন ছিল কতগুলো, যেই কনভেনশনগুলোর আলোকে বাংলাদেশ সরকারের কাছে বলা হয়েছিল যে বেশ কিছু জিনিসে বাংলাদেশ সরকার যাতে ইমপ্রুভ করতে পারে। যেই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছিল ওগুলো মূলত ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, কালেকটিভ বার্গেনিং, লেবার ইন্সপেকশন, এই বিষয়গুলো। এবং বাংলাদেশ সরকার গত 4-5 বছর ধরেই কাজ করে আসছিল, বিশেষ করে গত ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা নিয়ে এক্সটেন্সিভ কাজ হয়েছিল। আপা এটার সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং পরবর্তীতে যখন এটা টিসিসিতে গেল এবং এটা ভিতরে পাশ হলো, এটা একটা কন্টিনিউয়াস ব্যাটেল। শ্রম আইন একটা কন্টিনিউয়াস ব্যাটেল, কারণ সবসময় যেটা দেখা যায় অনেক কিছু দাবি দেওয়া হলেও এটা যেহেতু একটা সোশ্যাল ডায়ালগ প্রসেসের মধ্যে হয়, সব কিছু সবসময় পূরণ করা হয় না। তাও কিছু পজিটিভস এইবার এসেছে। আমি পজিটিভসগুলো খুব কুইকলি একটু হাইলাইট করি। একটা হচ্ছে 112 দিন ছিল, এটাকে 120 দিন করা হয়েছে আপনার ম্যাটারনিটি বেনিফিট। তাও এটা নিয়ে কথা আছে যে অঙ্ক করলে হয়তো বা এখন যে ক্যালকুলেশন মেথড অ্যাডপ্ট করা হয় এটাতে কখনো কখনো আঙ্কিকভাবে হয়তো বা কমে যেতে পারে, এরকম একটা বিষয় উঠে এসেছে। আরেকটা বিষয় যেটা উঠে এসেছে যে আমাদের লেবার কোডগুলোর অপ্রতুলতা, এটা এখন একটা প্রুভেন ফ্যাক্ট। এই কারণে আপনার 22,000 মামলা, গত 6 বছর ধরে 22,000-এর মতোই মামলা আছে। এটা কমেও নেই, এটা বাড়েও নাই। তো এটা না বাড়ার বা কমার পিছনে যেই বিষয়টা,
একটা হচ্ছে একটা দেশে যদি 7.5 কোটি শ্রমিক থাকে আর ওইখানে যদি লেবার কোর্টে মাত্র 22,000 মামলা থাকে, দ্যাট অটোমেটিক্যালি টেলস ইউ যে অ্যাক্সেস টু জাস্টিস ইজ ভেরি পুয়ার, অ্যাক্সেস টু জাস্টিস ইজ নট ডুইং ওয়েল। আপনার স্বাভাবিক গতিতে আরও বেশি মামলা থাকার কথা, আপনার অনেক কম মামলা। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার যেই 22,500 মামলা আছে এগুলোর রেজলিউশনের যে টাইম ফ্রেম শ্রম আইনে বলা আছে 180 দিনের কথা। গত মে ডের উপলক্ষেই ডেইলি সানে একটা আর্টিকেল এসেছে, ওনারা একটা অ্যাসেসমেন্ট করেছেন, ওনারা দেখলেন আনুমানিক একটা মামলা শেষ হতে 600 দিন লাগে এবং কখনো কখনো ফার্স্ট হিয়ারিং হতে হতে 150 দিন লাগে, যেটা কিনা অটোমেটিক্যালি মানে প্রথম স্টেজ অফ যেটা আইনে বলা আছে এর ব্যত্যয়। এর মূলে কারণ কি, আমরা আমাদের সিস্টেমগুলোকে, আমাদের কেস ম্যানেজমেন্ট সিস্টেমগুলোকে, এটা মেইন কোর্টে হোক কিংবা লেবার কোর্টে হোক, আমরা সাফিসিয়েন্টলি ফাংশনাল করতে পারিনি। সো আমাদের ডিজিটাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম করি, অ্যানালগ কেস ম্যানেজমেন্ট সিস্টেম করি, কিন্তু আমাদের কেস ম্যানেজমেন্টে কিন্তু ইনভলভড হওয়ার এবং কাজগুলো করার এখন প্রচণ্ড মানে একটা প্রয়োজনীয়তা আছে। হিয়ারিং কিন্তু খুব বেশি হয় না, 4টা হিয়ারিং 6টা হিয়ারিং হয়ে যায়, কিন্তু ওই 6টা হিয়ারিং হতেই কেন 300 দিন লেগে যাবে, এটা আসলে আমাদের এখন একটু বোঝার একটা দরকার আছে। আরেকটা বিষয় হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ নিয়ে কথা হয়েছে, যে আমাদের হেলথ কেয়ারের কি অবস্থা। আমাদের অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ নিয়ে আমাদের গতবার ইন্টারিম গভর্নমেন্ট 2টা কনভেনশন, আইলো কনভেনশন 155, 187, এই 2টা ওনারা র্যাটিফাই করেছেন। বাংলাদেশ সরকার ইতিমধ্যে আইনে অনেকগুলো চেঞ্জেস এনেছে, যেগুলোতে দেখা যায় যে লেবার ইন্সপেকশনকে যেভাবে আরও ভালো করা যায়। লেবার ইন্সপেকশনের একটা ফান্ডামেন্টাল সমস্যা হচ্ছে যে আমাদের দেশে যেই পরিমাণ ইন্ডাস্ট্রি আছে বা যেই পরিমাণ এস্টাবলিশমেন্ট আছে সেই তুলনায় লেবার ইন্সপেক্টর নাই। লেবার ইন্সপেক্টর সবে মূল্যে 350 বা 375, এখন মনে হয় বেড়ে 414 করা হয়েছে। আপনি যদি এটা 1000-এও নিয়ে যান, ডাবল করে ফেলেন বা ট্রিপল করে ফেলেন, 1200 করে ফেলেন, তাও কম্পেয়ার টু দ্য নাম্বার অফ এস্টাবলিশমেন্টস উই হ্যাভ, এটা অপ্রতুল থেকে যাবে। সো দ্য অনলি ওয়ে উই ক্যান অ্যাকচুয়ালি রিজলভ দিস ইজ থ্রু স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন। আমাদের প্রাইভেট সেক্টরকে এখানে ইনভলভ করে একটা বটম আপ অ্যাপ্রোচে যেতে হবে, যাতে ওনারা সেলফ রিপোর্টিং করেন এবং ওনাদের এই সেলফ রিপোর্টিংকে কোনোভাবে ইনসেন্টিভাইজ করে অথবা স্টিক অ্যান্ড ক্যারট অ্যাপ্রোচে কোনোভাবে পেনালাইজ করে আপনাকে এনশিওর করতে হবে যে ওনারা নিজেরা যাতে কমপ্লায়েন্সটাকে একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হিসেবে দেখেন। তাহলে হয়তো বা আপনি আপনার ইন্সপেকশনের ক্ষেত্রে আপনার ফোকাসটাকে আরও ন্যারো ভিশন করতে পারবেন। আর তেমন কিছু এখন মনে হয় সময়ও কভার করছে না, বাট আমি জাস্ট লাস্টে একটা ছোট বিষয় কভার করতে চাই। এনএসডি এর কথাটা আমি বলতে চাই। আপনি যেহেতু এখন এমপ্লয়মেন্টের এখানে আছেন, আমাদের এনএসডি এর ফাংশন করার মূল কারণ ছিল স্কিল বেসড ট্রেনিং বাংলাদেশের প্রত্যেকটা মিনিস্ট্রি করে। প্রত্যেকটা মিনিস্ট্রি যেহেতু স্কিল ডেভেলপমেন্ট নিয়ে একটা এজেন্ডা রেখে দিয়েছে, সো ন্যাচারালি একটা এখানে কোঅর্ডিনেশনের দরকার আছে। ওই কোঅর্ডিনেশনটা এনশিওর করার জন্যই এনএসডিএ কে ফাংশন করা হয়। এখন এনএসডিএ আসলে কোঅর্ডিনেটিং এজেন্সি নাকি ইমপ্লিমেন্টিং এজেন্সি, এই ডেফিনেশনটা ক্লিয়ার করা দরকার, যে আর বি ইমপ্লিমেন্টিং অর আর বি কোঅর্ডিনেটিং। ইন অল এসেন্স এই 28টা মিনিস্ট্রিকে একত্রিত করে আপনার ফুল ট্রেনিং প্যাকেজটাকে ওভারঅল করার একটা দরকার আছে। আপনার এডুকেশন সিস্টেম আজকে থেকে 10 বছর আগে, যখন আমরা গ্র্যাজুয়েট করেছি 15 বছর আগে, কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। এডুকেশন সিস্টেম যখন এতটা মানে চেঞ্জ হতে পারে সময়ের সাথে, ন্যাশনালি অ্যান্ড গ্লোবালি, তাহলে আমরা কিভাবে আমাদের ট্রেনিংগুলোকে সেম ওল্ড রেখে দিয়েছি? আমরা আসলে এটা থেকে কি আউটপুট চাচ্ছি, এটা আসলে এখন একটু ওভারঅল এনএসডি এর গার্জিয়ানশিপে ওভারলুক করার একটা প্রয়োজনীয়তা আছে। আমি এটা বলি ভাই শেষ করবো, and I look forward to hearing from you. Thank you.